ওকে, তো আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছ, তাই তো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায়। জি Yes, স্যার। sir. Ji, sir. আচ্ছা, তো আমরা মোটামুটি লিঙ্গুইস্টিক্সটা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছি, তাই না? শেষ করছি, শুধুমাত্র ডিসকোর্স অ্যানালাইসিসের কিছু বিষয় ছিল যেটা আমি কোশ্চেন আনসার সহ দিয়ে দিয়েছি, ওটা তোমরা একটু পড়ে নিবা, তাহলেই হবে, ওটা তেমন জটিল কিছু না। এবং মোটামুটি কোশ্চেন আনসার সহ সবই দিয়ে দেওয়া শেষ ওটা। আজকে আমি রবার্ট ব্রাউনিংয়ের কোশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছি, কালকে ম্যাথিউ আর্নল্ডেরটা দিয়ে দিব। ম্যাথিউ আর্নল্ডের ভিডিও ক্লাস মনে দেওয়া হয়েছে, তাই না? ভিডিও ক্লাস সহ। Ji, sir. আচ্ছা, তো তোমাদের পড়াশোনা কেমন চলছে শুনি একটু। চলছে তো ঠিক মতো? Ji, sir. পড়তেছি। হ্যাঁ, একটু কি বলবো আর, অনেক চাপ নিতে হবে, প্রচুর চাপ। হ্যাঁ, একটু নিতেই হবে, কিছু করার নাই। তো আমরা স্যার ফার্স্টে ওই যে কাউলের একটা কোশ্চেন ডিসকাস করতে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো, শুরু করবো নি, সমস্যা নেই। আচ্ছা, তো কোথায়? আচ্ছা, তো লিঙ্গুইস্টিক্সের নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? বলো। আমি না তোমাদের স্যার, কোনো সেকেন্ড প্রবলেম নাই। সেকেন্ড হোমওয়ার্কটা দিচ্ছি না, কারণ এখন তোমরা একটু নিজের মতো করে পড়ো, এখন ওটা দিয়ে আসলে সময় নাই, এই জন্য তোমরা নিজের মতো করে একটু গুছিয়ে নাও। তো ড্রামা কি, প্রথম যে ড্রামার ইয়া কি সব পড়ে শেষ করেছো সবাই, না কি অবস্থা? ওটা কি ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, ড্রামা এবং জি স্যার। পোয়েট্রি এই দুটো হচ্ছে প্রথমে পরীক্ষা, তাই না? জি স্যার। আচ্ছা, তো তোমাদের কারো কারো বলতেছো যে ইয়ার সমস্যা, ডিভিডিস, তাই তো? কোনটা যেন একটা সমস্যা ফিল করছিলে তোমরা? জি স্যার, ওই কোশ্চেনটাই কাউলে। আচ্ছা, লাইফ অফ কাউলি, ব্রড কোশ্চেন। জি স্যার, ব্রড। আচ্ছা, ব্রড ব্রডও একটা আছে আর শর্টও একটা আছে। ব্রড পড়লেই তো শর্টটা হয়ে যাবে। হুম, এপিক কোয়ালিটিস, তাই না? যে এপিকের কী কী জি স্যার। বৈশিষ্ট্য আছে সেটা। আমরা তো এপিকের মধ্যে পড়েছি একটা, আমরা এপিক কয়টা পেয়েছি টোটাল বলো তো আমাদের এর ভিতরে? থার্ড ইয়ারের মধ্যে কয়টা এপিক আছে? মক এপিক সহ 3টা। হ্যাঁ, টোটাল 3টা এপিক আছে, তাই না? প্রথমটা হচ্ছে কি? দা ফেয়ারি ফেয়ারি কুইন, কুইন। দ্য ফেয়ারি তারপরে কুইন। হচ্ছে প্যারাডাইস লস্ট আর হচ্ছে রেপ অফ দ্য লক। হ্যাঁ, প্যারাডাইস লস্ট এবং রেপ অফ দ্য লক, এই 3টা হচ্ছে এপিক। তো বিশেষ করে ফেয়ারি কুইন যদি আমরা দেখি, তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে এপিকের, সেগুলো আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, প্রথমে এপিকের বৈশিষ্ট্যগুলো কি কি থাকে আমরা একটু এখান থেকে একটু লিস্ট করে নিই। হ্যাঁ, গিভ মি আ লিস্ট অফ কোয়ালিটিস অফ অ্যান এপিক পোয়েম। একটা এপিক দিই, দেখো সুপারন্যাচারাল এলিমেন্ট সহ ইনভোকেশন বা এই জাতীয় জিনিস থাকে না? ইনভোকেশন থাকে, তাই না? মিউজের কাছে ইনভোকেশন থাকে, তারপর হচ্ছে লং ন্যারেটিভ পয়েম হয়ে থাকে। হ্যাঁ, এই তারপর হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো একটা আন্ডারলাইং, হ্যাঁ, ডিসেন্ড ইনটু আন্ডারওয়ার্ল্ড। তারপর হচ্ছে এলিভেটেড স্টাইল ল্যাঙ্গুয়েজ থাকে, ইনভোকেশন অফ দ্য মিউজ, এপিক সিমিলি থাকে। হ্যাঁ, এপিক সিমিলি বিশেষ করে প্যারাডাইস লস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া আর কি। তোমরা এপিক আরও পাবা ফোর্থ ইয়ারে গিয়ে। তারপর হচ্ছে ফরমাস স্পিচ অ্যান্ড ক্যাটালগ থাকে, এপিথেট থাকে, মানে এপিথেট মানে হচ্ছে কারো নামের সাথে লিঙ্কড যুক্ত কিছু বৈশিষ্ট্য। সবচেয়ে শুরুতে থাকে কি, সবচেয়ে শুরুতে থাকে হচ্ছে ইনভোকেশন টু দ্য মিউজেস, তাই না? হ্যাঁ, প্রথমে একটা কি মিউজ একটা জেড জেড, এটা আমরা ফেয়ারি কুইন পড়েছিলাম। ফেয়ারি কুইনে কি করা হয়েছিল, যে প্রথমে কবি প্রার্থনা করছে নাকি মিউজের কাছে, জি স্যার। যে আমি একটা জি স্যার। এপিক লিখতে যাচ্ছি, কাহিনী লিখতে যাচ্ছি, একজন লেডি নিয়ে, একজন হিরো নিয়ে, নাকি? তার জন্য বিশেষ,
এবং সে বলছে কি আমি একজন সাধারণ মানুষ, আমার পক্ষে এটা লেখার হয়তো যোগ্যতা নেই, এই জন্য তিনি তার ল্যাঙ্গুয়েজ স্টাইলের জন্য প্রার্থনা করছেন। তো এরকম ইনভোকেশন থাকে। হ্যাঁ, দ্য পয়েট দেখো ট্রেডিশনালি ওপেন্স দ্য পোয়েম উইথ আ ফর্মাল প্লি টু আ মিউজ অর ডিভাইন বিগিন ফর ইন্সপিরেশন টু টেল দ্য কমপ্লেক্স স্টোরি। হ্যাঁ, যে যাতে সে ইন্সপিরেশন পায়, ইন্সপিরেশন পাওয়ার জন্য তিনি মিউজের কাছে প্রার্থনা করেন। তারপর যেটা থাকে হচ্ছে কি ফর্মাল স্পিচ অ্যান্ড ক্যাটালগ, তারপর তো কাহিনীটা থাকেই, হ্যাঁ, বর্ণনা থাকে। তাহলে দেখো, হ্যাঁ, মেইন ক্যারেক্টার্স অফেন ডেলিভার লং ফর্মাল স্পিচেস। এটা বিশেষ করে আমরা ইয়েতে পাই, তোমার হচ্ছে প্যারাডাইস লস্টে পাই, তারপরে হচ্ছে তোমার ওদিকে ইলিয়াডে পাই। ইলিয়াড যেহেতু তোমরা এখনো পড়োনি, আর অবশ্য আমরা যেগুলো পড়েছি, তারপর হচ্ছে তোমার ইয়াতেও আমরা পেয়েছি কিন্তু এপিক, কি জানো, মক এপিক রেপ অফ দ্য লকেও আমরা পেয়েছি না, একজনের বিশাল বক্তব্য, এরকম একটা বিষয় থাকে। That was the formal speeches and catalogs. Main characters often deliver long formal speech, and the poem may include detailed lists or catalogs of sheeps, warriors, genealogies, to emphasize the scope of the event. যে ইভেন্টের স্কোপটাকে বর্ণনা করার জন্য। তারপরে এখানে যেটা থাকে সেটা হচ্ছে সুপারন্যাচারাল ফোর্সেস। দেখো, গডস, গডেসেস, ডেমন্স আমরা পেয়েছি না ইয়াতে, ফেয়ারি কুইনে পেয়েছি সুপারন্যাচারাল এলিমেন্ট, পাইছিলাম না? জি স্যার। বিভিন্ন জি ওই যে স্যার। ঘুম, ড্রিম, তাই না, স্লিপ, তারপর যে গড, তারপর গড অফ স্লিপ, তাই না, তারপরে স্পিরিটকে পাঠানো হলো আন্ডারওয়ার্ল্ডে ঘুম আনার জন্য। একইভাবে আমরা ইয়াতে পেয়েছিলাম রেপ অফ দ্য লকে কি পাইছিলাম না, সুপারন্যাচুরাল এলিমেন্ট। এটাই তো রেপ অফ দ্য লকের কথা বললেন আপনি, জি স্যার। নম শিল্প। না, ওটা তো বলি নাই আমি, আমি ওটা তো বলেছি কোথায়, স্পিরিটের কথা বলছেন। হ্যাঁ, ফেয়ারি কুইনের কথা বলেছি, তাই না, ওখানেও কি দ্য ফেয়ারি কুইন। ঘুমের জগতে পাঠানো হচ্ছে ঘুম আনানোর জন্য। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একই রকম লাগে, তাই না, একই রকম সেন্স। দেখো, হ্যাঁ, ওই যে তোমার যে আর্কিমেগো আছে না, ও কি হ্যাঁ করছিল, স্যার, সাউন্ড ম্যাজিশিয়ান। একটা জি স্পিরিট স্যার। পাঠালো না, যে ঘুম নিয়ে আসতে, ড্রিম নিয়ে আসতে, হ্যাঁ, জি স্যার। উনার উপর চাপ ইয়া করলো। এগুলো কি সুপারন্যাচুরাল এলিমেন্ট। তাহলে গডস, গডেস, ডেমন্স, other worldly forces actively intervene in human affairs, either aiding or hindering the hero। হ্যাঁ, তারপর সুপার হিউম্যান ডিড আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, সুপার হিউম্যান কে এখানে কাজ করছে সুপার হিউম্যান ফেয়ারি কুইনে, বলো। রেড ক্রস নাইট। রেড ক্রস Red নাইট, Cross. তাই না, রেড ক্রস নাইট, দ্য হিরো অ্যাকমপ্লিসেস এক্সট্রাঅর্ডিনারি Night Red ফিটস অফ স্ট্রেংথ অ্যান্ড Night. ভ্যালোর দ্যাট নো অর্ডিনারি হিউম্যান কুড অ্যাচিভ। তারপর হচ্ছে হিরোইক প্রোটাগনিস্ট, যেটা আমরা ওটা বলতেছি। সিগনিফিক্যান্ট কোয়েস্ট মানে কি, বিশেষ একটা যাত্রা, উদ্দেশ্য, যাচ্ছে কি কি করতে, আমাদের রেড ক্রস নাইট উনার বাবা মাকে, তাই তো, ওনার উদ্ধার বাবা মাকে করতে, রেস্কিউ করতে। রাজ্যকে ফিরিয়ে দিতে, ঠিক আছে তো এটা। হিরো এম্বার্কস অন দ্য লং আর্ডুরাস জার্নি অর কোয়েস্ট দ্যাট ইনভলভস নিউমেরাস ট্রায়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস, ডিসেন্ড ইনটু আন্ডারওয়ার্ল্ড। এই যে আন্ডারওয়ার্ল্ডে পাঠানো হচ্ছে স্বপ্ন আনার জন্য, সেটা আমরা রেপ অফ দ্য লকেও পেয়েছি, আমরা কিন্তু ফেয়ারি কুইনেও পেয়েছি। স্টাইল এবং ল্যাঙ্গুয়েজগুলো একটু ফর্মাল হয়ে থাকে। দেখো, দ্য পোয়েম ইউজেস ফর্মাল, হাইলি স্টাইলাইজ অ্যান্ড অর্নেট ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট আ সেন্স অফ গ্র্যান্ডার অ্যান্ড ইম্পর্টেন্স। হ্যাঁ, তারপর এপিক সিমিলি, এটা একটা বড় বৈশিষ্ট্য, যে অনেক সময় দেখাচ্ছে সিমিলি ইউজ করা হয়, যেমন কনসিটের মতো এপিক সিমিলি একটা বৈশিষ্ট্য, তাই তো, যে এপিকগুলোতে ব্যবহার করা হয় বিশেষ করে তাদের বৈশিষ্ট্যগুলোকে এক্সটেন্ড করে বোঝানোর জন্য। দেখো, অলসো নন অ্যাজ হোমারিক সিমিলিস। এপিক সিমিলি এটা ব্রিফ কোশ্চেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল দেখো, যে দিস আর ইলোবোরেট অ্যান্ড এক্সটেন্ডেড কম্প্যারিজন ইউজিক লাইক অর অ্যাজ দ্যাট ক্যান স্প্যান সেভারাল লাইন্স প্রোভাইডিং ভিভিড ইমেজারি। হ্যাঁ, এটা একটু যেহেতু বড় হয়, সেভারাল লাইন্স এর সাথে যুক্ত হয়ে যায়। তারপর হচ্ছে এই তো মোটামুটি আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এই বৈশিষ্ট্যগুলো একটা এপিকে থাকে, তাই না। এছাড়াও দেখো ভাস্ট সেটিং, হ্যাঁ, বিশাল গল্প কাহিনী, লেন্দি লং, মানে লং ন্যারেটিভ পয়েম বলা হয় এপিককে বোঝানো থেকে, লং ন্যারেটিভ পয়েম। যেমন হচ্ছে আমরা যদি দেখি ইয়াতে কয়টা বই হওয়ার কথা ছিল ফেয়ারি কুইনে, 12টা। 12টা, তাই না। তারপর হচ্ছে আমরা যেটা রেপ অফ দ্য লক 12টা। পেয়েছি, সেখানে 12টা প্রায় কত, কেন? 5টা লং পার্ট, তাই না। তারপরে প্যারাডাইস লস্টেও 10টা বই আছে, তার ভিতরে বুক ওয়ানই আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানেও বিশাল বর্ণনা। তারপর হচ্ছে অবজেক্টিভ ন্যারেশন, এখানে পয়েট নিজে সরাসরি তার নিজস্ব বিষয় বর্ণনা করে না, তিনি কোনো একটা কাহিনীকে বর্ণনা করেন, নিজে ওর ভিতরে থাকেন না, এটা সাবজেক্টিভ না, তাই তো, অবজেক্টিভ হয়ে থাকে। তাই বুঝতে, দ্য পয়েট অর ন্যারেটর টিপিক্যালি রিমেন্স অবজেক্টিভ অ্যান্ড অমনিসিয়েন্ট, সিইং অর নোয়িং অল ইভেন্টস অ্যান্ড পার্সপেক্টিভ, সে যেন সব ঘটনাই জানে। ওরাল ট্র্যাডিশন, এপিক প্রধানত ওরাল ট্র্যাডিশন হয়ে থাকে, এটা নিয়ে আপাতত কথা না এখানে আমাদের। তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, এই বৈশিষ্ট্যগুলো একটা এপিকে থাকে। তাহলে এপিক কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছ সেটা বুঝতে পারছো তো, বলো। হুম,
তাহলে এখন আমাদের জি স্যার। কাউলি, তাই তো, সেও কি করেছে, চেষ্টা করেছে আব্রাহাম কাউলি কি করার জন্য, টপিক লেখার জন্য। হ্যাঁ এপিক লেখার চেষ্টা করেছে, এবং তার একটা এপিক হচ্ছে দ্য ডেভিডিজ। তো দেখি এখানে আমরা, এটা তো জন মিল্টন হলো, এখানে আমরা কি পাই তার বৈশিষ্ট্যগুলো। এখানে হিরোইক ডিড থাকবে, সুপারন্যাচুরাল এলিমেন্ট থাকবে, তাই না? দেখো, ইন দ্য লাইফ অফ কাউলি স্যামুয়েল জনসন প্রোভাইডস আ থরো ক্রিটিক অফ আব্রাহাম কাউলিস এপিক ডেভিডিস, এলিভেটিং ইভ্যালুয়েটিং ইটস অ্যাডারেন্স টু ক্লাসিক্যাল এপিক কনভেনশন জনসন অবজার্ভ। তাহলে এটা কি, তিনি চেষ্টা করেছেন ক্লাসিক্যাল এপিক কনভেনশন বা রুলসের সাথে বিষয়টাকে অ্যাডিয়ারেন্স রাখতে, মানে লিঙ্ক রাখতে, বা ওরকম বৈশিষ্ট্য দেওয়ার জন্য। তো জনসন যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম যে দ্য ডেভিডিস নাও রিমেইনস টু বি কনসিডার্ড আ পোয়েম হুইচ দ্য অথর ডিজাইন টু হ্যাভ এক্সটেন্ডেড টু 12 বুকস। এটাও তিনি প্রায় 12 বুকস লিখবেন বলে ভাবছিলেন, বাট হি হ্যাড লিজার অর পারসিভিয়ার অনলি টু রাইট দ্য থার্ড পার্ট। তাহলে তিনি কয়টা পার্ট লিখছিলেন বলো? হ্যাঁ, 3টা পার্ট। তাহলে তিনি থার্ড পার্ট পর্যন্ত লিখতে পেরেছেন। হি আইডেন্টিফাইজ কাউলিস অ্যাটেম্পট অ্যাট হিরোইক স্কোপ, এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, এই যে হ্যাঁ সুপারন্যাচুরাল এলিমেন্ট, যেগুলো মোটামুটি এপিক কোয়ালিটিসের বৈশিষ্ট্য, তাই তো? তাহলে হিরোইক স্কোপ থাকবে, হিরো থাকবে একজন, এলিভেটেড ডিকশন থাকবে, মানে ওই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ স্টাইল থাকবে, সুপারন্যাচুরাল এলিমেন্ট থাকবে, বাট অলসো হাইলাইটস দ্য শর্টকামিংস ইন স্ট্রাকচার। কিন্তু তারপরেও জনসন এই ডেভিডিসের কিছু শর্টকামিং আছে, তো ঘাটতি আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারে, কোহেরেন্স এবং ইমোশনাল ইম্প্যাক্টে। Johnson's analysis underscores both Cowley's ambition and the poem's failure to fully realize the grandeur, unity and clarity expected of a classical epic. তাহলে একটা ক্লাসিক্যাল এপিকে যে ধরনের, তাই তো, ভাব গাম্ভীর্যতা, ইউনিটি, ক্ল্যারিটি থাকার কথা কাউলি, তাই তো, হয়তোবা এখানে সেই পরিমাণ দিতে পারেননি। এটা জনসন এখানে অ্যানালাইসিস করেছেন। তাহলে আমরা সেই হিসাবে দেখার চেষ্টা করি যে কিভাবে কি কি বৈশিষ্ট্যগুলো আমরা ডেভিডিসের মধ্যে পাই। প্রথমটা হচ্ছে থিমেটিক অ্যাম্বিশন অ্যান্ড হিরোইক আইডিয়াস, তাই না? হিরোইক ডিড যেটা বলছিলাম, তাহলে একটা বড় কী থাকবে বৈশিষ্ট্য হচ্ছে কি হিরোইক ডিড, হ্যাঁ, হিরো থাকবে একজন, তাই না? যে হিরোইক প্রোটাগনিস্ট বা সুপার হিউম্যান ডিডস, এটা থাকবে। তাহলে দেখি এটার মধ্যে কি কি আমরা পেয়েছি। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, ওয়ান অফ দ্য ডিফাইনিং এলিমেন্টস অফ অ্যান এপিক ইজ ইটস গ্র্যান্ড থিমেটিক স্কোপ অ্যান্ড হিরোইক সাবজেক্ট। জনসন রিকগনাইজেস দ্যাট কাউলি সেটস হিজ পোয়েম অ্যারাউন্ড কিং ডেভিডস বিবলিক্যাল লাইফ। তাহলে ডেভিডিস বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে আসলে বলো? কিং ডেভিড। হ্যাঁ, কিং ডেভিড। কিং ডেভিডকে নিয়ে আমরা কোনো কবিতা পড়েছি এর মধ্যে? অ্যালিগরি, জি স্যার, আবসালোম এন্ড চিটোফেল। আবসালোম জি এবং স্যার। অ্যাসিটোফেল। তাহলে বিবলিক্যাল স্টোরিতে কিং ডেভিডকে দেখানো হয়েছে কি হিসাবে? তিনি একজন শেফার্ড ছিলেন প্রথম লাইফে, তারপর তিনি একজন সোলজার হলেন, তারপর তিনি রাজা হলেন, সিকিং আ হিরোইক ন্যারেটিভ। হি রাইটস দ্য পোয়েম ডিজাইন টু হ্যাভ অ্যান এক্সটেন্ডেড টু 12 বুকস, হ্যাঁ, মেয়ারলি, দেখো, বিকজ দ্য অ্যানিয়েড হ্যাড দ্যাট নাম্বার, কারণ অ্যানিয়েড নামের যে বইটা রয়েছে সেটারও এত নাম্বার, মানে এতগুলো বই রয়েছে, তিনিও চেষ্টা করেছিলেন সেই পরিমাণ বই লিখবেন। জনসন নোটস দ্যাট দ্য সাবজেক্ট ইন ইজ প্রিন্সিপাল ওর্দি, সাবজেক্টটা ভালো, বলছে হিজ ওয়ে ওয়ান্স চুজ হি ফরওয়ার্ডেড থ্রাস্ট আউটরাইট। একবার তিনি মানে এটা লিখবেন বলে পছন্দ করেছেন, তারপর থেকে লেখালেখি শুরু করেছেন। দেখো, নট টার্ন অ্যাসাইড ফর ডেঞ্জার অর ডিলাইট, অতএব তিনি যখন লিখতেছেন তখন এখানে কোনো ডেঞ্জার আছে না ডিলাইট আছে এদিকে তার দেখার খেয়াল নাই। তার কথা হলো মোটামুটি 12টা বই লিখতেই হবে নাকি, এই এটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, কতখানি আকর্ষণীয় হচ্ছে, এইগুলো দেখা দেন তার উদ্দেশ্য না। কারণ যেহেতু আমরা দেখেছি কি দ্য লাইফ অফ কাউলিতে প্রধান উদ্দেশ্য কী ছিল? এই কাউলির প্রশংসা করা, বলো? না স্যার, ক্রিটিসাইজ করা, তাই না? ক্রিটিসাইজ করা, অতএব তিনি কথায় কথায় ক্রিটিসাইজ করবেন। হচ্ছে কাউলিস ন্যারেটিভ ইজ মিন টু প্লেস ডেভিড অ্যামং গ্রেট এপিক হিরোজ, হ্যাঁ, বড় বড় এপিক হিরোর মধ্যে ডেভিডকে দেওয়ার চেষ্টা করেছিলেন। গিভিং হিম মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডাইমেনশনস লাইক কারেজ, পিটি, হ্যাঁ, অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স। অনেকটা আমাদের কার মতো, রেড ক্রস নাইটের মতো নাকি, স্পিরিচুয়াল ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছেন। জনসন অ্যাকসেপ্ট দ্যাট দিস থিমেটিক অ্যাম্বিশন অ্যালাইন উইথ এপিক ট্রেডিশন, যেটা হচ্ছে হিরো অফ ট্রান্সেন্ডেন্ট সিগনিফিকেন্স, মেজর ইভেন্টস অ্যান্ড ডিভাইন স্যাংশনস, মানে ডিভাইন পাওয়ার এগুলো থাকবে, এগুলো তিনি এপিক ট্রেডিশনকে ফলো করে অ্যালাইন করার চেষ্টা করেন। অ্যালাইন উইথ মানে কি? সমগোত্রীয় হওয়া নাকি, সমান সমান হওয়া। তিনি চেষ্টা করেছেন এখানে যে এপিক্যাল কোয়ালিটিগুলো দেওয়া। তাহলে এটা প্রথম কোয়ালিটি হলো কি? থিমেটিক অ্যাম্বিশন অ্যান্ড হিরোইক ডিড নাকি। তাহলে থিম কি হবে এবং এখানে কি ধরনের হিরো থাকবে? তাহলে আমাদের হিরোটাকে ডেভিডিসের বলো?
কিং ডেভিড। কিং ডেভিড, তাই তো? ডেভিড। তারপর হচ্ছে ইউজ অফ এলিভেটেড স্টাইল অর ডিকশন, যেটা আমরা এখানে পেয়েছিলাম না, যেখানে কি থাকবে এলিভেটেড স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ মানে ডিকশন। দ্য পোয়েম ইউজেস ফর্মাল, হাইলি স্টাইলাইজ অ্যান্ড অর্নেট ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট আ সেন্স অফ গ্র্যান্ডার অ্যান্ড ইম্পর্টেন্স, মানে একটা অন্য ধরনের ইম্পর্টেন্স বা গুরুত্ব থাকবে। এখানেও তিনি তাই দেওয়ার চেষ্টা করেছেন। দেখো বলছে জনসন অবজার্ভ দ্যাট কাউলি অ্যাডপ্টস অ্যান এলিভেটেড স্টাইল অ্যান্ড ফর্মাল ডিকশন সুটেড টু এপিক পোয়েট্রি, এইমিং টু ম্যাচ দ্য গ্র্যান্ডার অফ হিজ হিরোইক সাবজেক্ট। He cites Cowley's line, এভাবে তিনি লাইন দিয়েছেন যে রাউন্ড দ্য হোল আর্থ হিজ ড্রেডেড নেম শ্যাল সাউন্ড অ্যান্ড রিচ টু ওয়ার্কস দ্যাট মাস্ট নট ইয়েট বি ফাউন্ড। দেখো কি ল্যাঙ্গুয়েজ, যে তার নাম সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হবে, ঠিক আছে তো, সারা পৃথিবীতে, হোল আর্থ, তাহলে পুরো পৃথিবীর চারপাশে তার নাম প্রতিধ্বনিত হবে। অ্যান্ড রিচ টু ওয়ার্ডস দ্যাট মাস্ট নট ইয়েট বি ফাউন্ড, এবং এমন এমন পৃথিবীতে তার নাম পৌঁছাবে যে পৃথিবী আমরা এখনও খুঁজে পাইনি। কথা বুঝতে পারছো? তার মানে কিং ডেভিডকে এমন মাত্রায় তুলেছে যে তিনি বলছেন কি, যে তার নামটা বা তার নামের শব্দ বা প্রতিধ্বনি এমন পৃথিবীতে পৌঁছাবে যে পৃথিবী এখনও কি করা যায়নি, বলো, এখনও আমরা খুঁজে পাইনি। তার মানে কিং ডেভিডকে কোথায় তুলেছে, বুঝতে পারছো? তো এইভাবে এলিভেটেড ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল বা ডিকশন তিনি ইউজ করেছেন। সবাই কি লাইনে আছো তো? কোনো সংকেত পাইনি আমি। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এই লাইনটা কি করছে, হুইচ ডেমনস্ট্রেট দ্য অ্যাম্বিশাস স্কেল অ্যান্ড লফটি ইমেজারি টিপিক্যাল অফ ভার্স, এপিক ভার্স বিশেষ করে। জনসন অ্যাকনলেজ কাউলিস ইফোর্ট টু এমপ্লয় হাই ডিকশন অ্যান্ড স্ট্রাইকিং ইমেজারি বাট ক্রিটিক্স ইটস এক্সিকিউশন। কিন্তু এটা তিনি যেভাবে নাটকটা মানে এপিকটা লিখেছেন, এটা তিনি ক্রিটিসাইজ করেছেন। হি নোটস ইন দ্য পেরিজল অফ দ্য ডেভিডিস পড়তে গেলে উই ফাইন্ড উইট অ্যান্ড লার্নিং আনপ্রফিটেবলি স্কোয়ান্ডার্ড। এখানে উইট এবং লার্নিংকে অপ্রয়োজনীয় আকারে ব্যবহার করা হয়েছে, তাই তো? যে আসলে এপিকটার যে থিম সে অনুসারে ডিকশনটা যেন একটু বেশি মাত্রায় হয়ে গেছে। উই আর সামটাইমস সারপ্রাইজ বাট নেভার ডিলাইটেড। পড়তে পড়তে আমরা সারপ্রাইজ হয়েছি, কিন্তু ডিলাইট হওয়ার মতো সুযোগ আমরা পাইনি। অ্যান্ড ফাইন্ড মাস টু অ্যাডমায়ার বাট টু লিটল অ্যাপ্রুভ। আমরা অ্যাডমায়ার করতে পারছি, কিন্তু অ্যাপ্রুভ করা বা মেনে নেওয়ার মতো আমরা কিছু দেখি নাই। এটা কি প্রশংসার কথা হলো না ক্রিটিসাইজ হলো? ক্রিটিসাইজ করছেন, তাই না? বলছে হিয়ার জনসন ইমপ্লাইজ দ্যাট কাউলিস ল্যাঙ্গুয়েজ হোয়াইল গ্র্যান্ড ক্যান বিকাম এক্সেসিভ অ্যান্ড অবস্কিউর। অতিমাত্রায় হয়ে গেছে এবং অনেক সময় বোধগম্যতা হারিয়ে গেছে। ডিমিনিশিং ইমোশনাল ইম্প্যাক্ট, এবং পড়তে পড়তে ল্যাঙ্গুয়েজগুলো এত বেশি কঠিন হয়েছে যে দেখাচ্ছে পড়ে বুঝে যে ইমোশনটা আসবে সেই ইমোশনটা আসার মতো সুযোগ হয়নি। এপিক ডিকশন হি আর্গুস মাস্ট ব্যালেন্স এলিভেশন উইথ ক্ল্যারিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকতে হবে, ensuring that grandeur does not compromise comprehension or affective power। যাতে বেশি গ্র্যান্ড করতে গিয়ে যেন কম্প্রিহেন্সিভ বা এফেক্টিভ পাওয়ারটাই যেন নষ্ট না হয়ে যায়, এমনটা হওয়া উচিত। কিন্তু ডেভিডিস লিখতে গিয়ে কাউলি এমনটাই করেছেন যে তিনি তার মানে লেখাটাকে গ্র্যান্ড করতে গিয়ে এর যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, এর যে ক্ল্যারিটিটা, তাই তো, সেটাকেই তিনি নষ্ট করে ফেলেছেন। তাহলে কী দাঁড়ালো, মানে ক্রিটিসাইজ চলছে। তাহলে ইউজ অফ এলিভেটেড স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে স্টাইল এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিনি ক্রিটিসাইজ করেছেন। তার মানে তিনি এগুলো প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাই তো? তাহলে কাউলির চেষ্টা করেছেন, কিন্তু হয়তো এপিক কোয়ালিটির মতো ওইভাবে পারফেক্টলি হয়নি, তাই তো? এটাই কি জনসনের উদ্দেশ্য। এরপর হচ্ছে কি ইনভোকেশন অফ দ্য মিউজ অ্যান্ড সুপারন্যাচুরাল এলিমেন্ট, এটা তো থাকবে নাকি, ইনভোকেশন অফ দ্য মিউজ অ্যান্ড সুপারন্যাচুরাল এলিমেন্ট। এটা তো আছে একটা বৈশিষ্ট্য, বড় বৈশিষ্ট্য নাকি? বলছে জনসন অবজার্ভ দ্যাট কাউলি অ্যাডহার্স টু দ্য এপিক কনভেনশন অফ ইনভোকিং ডিভাইন পাওয়ার অর সুপারন্যাচুরাল প্রেসেন্স, অ্যালাইনিং হিজ ন্যারেটিভ উইথ ক্লাসিক্যাল মডেলস। তাহলে ক্লাসিক্যাল মডেল অনুসারেই তিনি তার ন্যারেটিভের সাথে মিল রেখে তিনি ডিভাইন পাওয়ারের কাছে ইনভোক করেছেন, সাথে সাথে সুপারন্যাচুরাল এলিমেন্টও তিনি অ্যাড করেছেন। হি নোটস দ্যাট হোয়াইল এপিক্স ট্রেডিশনালি বিগিন উইথ আ মিউজেস ইনভোকেশন, যে সাধারণ এপিকগুলোতে প্রধানত মিউজের কাছে ইনভোক করা হয়, কিন্তু কাউলি কী করেছেন, রিলাইজ অন স্যাক্রেড হিস্ট্রি অ্যান্ড ডিভাইন এজেন্সি। এখানে তিনি অবশ্য ওই মিউজকে না, বরং তিনি ডিভাইন যেটা হচ্ছে গডকে তিনি করেছেন। যেমন প্যারাডাইস লস্টে আমরা জন মিল্টনেরটা দেখব, তিনি যেমন ওখানে মানে ওই যে মিথোলজিক্যাল যে মিউজ, এখানে তিনি তাদেরকে ইনভোক করেননি, বরং তার নিজস্ব ক্রিশ্চিয়ান যে মিউজ বলা হচ্ছে, ক্রিশ্চিয়ান ধর্মের যে ব্যাপারটা, সেটা নিয়ে তিনি কথা বলেছেন। বলছে স্যাক্রেড হিস্ট্রি হ্যাজ বিন অলওয়েজ রেড উইথ সাবমিসিভ রেভারেন্স। তো জনসন বলছেন কি, যে কোনো স্যাক্রেড হিস্ট্রি মানুষজন প্রধানত খুবই রেভারেন্স বা শ্রদ্ধা নিয়ে পড়ে। টু দ্য সাবজেক্ট দাস অরিজিনালি ইনডিসপোজ টু দ্য রিসেপশন অফ পয়েটিক্যাল এমপ্লেসমেন্ট। তাহলে তিনি এখানেও
এরকম পয়েটিক্যাল যে মানে এমবেলিশমেন্ট বা সাজসজ্জা তিনি সেখানে দেওয়ার চেষ্টা করেছেন। নাথিং ক্যান বি মোর ডিসগাস্টিং দ্যান আ ন্যারেটিভ স্প্যাঙ্গলড উইথ কনসিট, কিন্তু অতিমাত্রায় যদি কনসিট ইউজ করা হয় তাহলে এর মতো ডিসগাস্টিং রাইটিং আর হয় না। এবং কনসিট আর অল দ্যাট দ্য ডেভিডিস সাপ্লাইজ, তাহলে কনসিটটা একটু বেশি ইউজ করছেন ডেভিডিস, ঠিক আছে তো, কারণ তিনি একজন কি জাতীয় পয়েন্ট জানো, এই পয়েন্ট বলো, মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল। তাহলে কনসেপ্ট এমন মাত্রা ইউজ করেছে যে পুরো মানে ডিসগাস্টিং হয়ে গেছে পুরো ইয়াটা, মেটাফিজিক্যাল পয়েন্টে মেইন ফিচারই তো কনসিট ইউজ করা। কনসিট। তো ওটা এত মাত্রা ইউজ করেছে যে আসলে ওটা ব্যবহারযোগ্য, মানে নাটকটাকে বা এপিকটাকে কি করে ফেলেছে, ডিসগাস্টিং করে ফেলেছে, ঠিক আছে তো। তাহলে হোয়াইল রিকগনাইজিং সুপারন্যাচুরাল এলিমেন্টস যেমন ডিভাইন ইন্টারভেনশন, ভিজনস, অ্যাঞ্জেলস, ডেভিলস অ্যাজ এভিক ফিচার, এগুলোকে এভিক ফিচার হিসাবে যেহেতু দেখানো হয়েছে, জনসন কশনস দ্যাট স্যাক্রেড সাবজেক্ট ডিমান্ড সিম্পলিসিটি অ্যান্ড রেভারেন্স। কিন্তু এটা যেহেতু একটা ধর্মীয় ব্যাপারের সাথে রিলেটেড, তাই তো, একটা স্যাক্রেড ব্যাপার, পবিত্র ব্যাপার, হ্যাঁ, তাহলে সেখানে সিম্পলিসিটি এবং রেভারেন্স দরকার। এখানে অতিমাত্রায় ওই সকল সুপারন্যাচুরাল এলিমেন্ট দিলে পারে হয় না, বলছে অল অ্যাম্প্লিফিকেশন ইজ ফ্রিভোলাস অ্যান্ড ভেইন। তাহলে ধর্মীয় ব্যাপারটাকে এইরকম মানে ডিভাইন পাওয়ার দিয়ে বা ভিজনাল বা অ্যাঞ্জেলিক বা ডেভিলের এই সকল বিষয় দিয়ে বর্ণনা করলে পারে তার ভিতরের যে সলেমনিটি, ঠিক আছে তো, বা সিম্পলিসিটি বা রেভারেন্স, সেগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে দাস এপিক গ্র্যান্ডার মাস্ট কম্বাইন সুপারন্যাচুরাল প্রেসেন্স উইথ ক্ল্যারিটি অ্যান্ড সলেমনিটি, কিন্তু অতিমাত্রা অ্যাভয়েডিং অর্নামেন্টাল এক্সেস, হ্যাঁ, যে এটা শুধু অর্নামেন্ট না, বরং এর একটা বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন আমরা পেয়েছি তোমার ফেয়ারি কুইনে, তাই না, দ্যাট ডিমিনিশেস ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ইম্প্যাক্ট। কারণ এটা যদি অতিমাত্রায় এক্সেস হয়ে যায়, মানে কি অতিমাত্রায় মানে কি এক্সেস হয়ে যায়, যেটা মানে জাস্ট অর্নামেন্টাল হিসাবে বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে, তাহলে এখানে ইমোশনাল বা স্পিরিচুয়াল ইম্প্যাক্টটা নষ্ট হয়ে যায়। তো এখানেও তিনি তাই করেছেন, তাই তো, সুপারন্যাচুরাল এলিমেন্টগুলো দিতে গিয়ে তিনি জাস্ট তার নাটকের বা তার গল্পের বা এপিকের মানে জাঁকজমকতাটাকে, গ্র্যান্ড স্টাইলটাকে রক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু এর থিমেটিক ব্যাপারের সাথে রিলেটেড যে বিষয়গুলো, ইমোশন বা স্পিরিচুয়াল ইম্প্যাক্ট, এগুলোকে তিনি নষ্ট করে ফেলেছেন। কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন। এগুলো না পড়লে মানে তোমার যে ডেভিডিস এটা পড়তে গিয়ে যে টেক্সটটা জানা লাগবে খুব একটা তা না, এখানে যেগুলো বর্ণনা করা আছে সেগুলো খেয়াল রাখলে চলবে। স্ট্রাকচার, অর্গানাইজেশন এবং লেন্থ, যেটা আমরা পেয়েছি এখানে, তাই না, যে কী থাকবে, একটা লেন্থ থাকবে নির্দিষ্ট, না, কোথায় যেন আমরা পেলাম, দেখো এই যে লেন্দি ন্যারেটিভ পয়েন্ট, এটাও একটা বৈশিষ্ট্য। তো এখানে কি বলছে দেখি, দেখো, অ্যানাদার ডিফাইনিং ফিচার অফ অ্যান এপিক পোয়েট্রি ইজ ইট স্কেল ইনক্লুডিং লেন্থ, দেখো, ডিভিশন ইন্টু বুকস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্রস মাল্টিপল এপিসোড। তাহলে প্রথমে কি থাকবে, কয়েকটা বইয়ে ভাগ করা হবে এবং বইয়ের ভিতরে অনেকগুলো পার্ট বা এপিসোড থাকবে। জনসন নোটস দ্যাট কাউলি ইন্টেন্ড দ্য ডেভিডিস টু এক্সটেন্ড টু 12 বুকস অ্যান্ড স্ট্রাকচার দ্য পোয়েম উইথ দিস অ্যাম্বিশন ইন মাইন্ড। তাহলে তিনি এর 12টা বইয়ে মানে এক্সটেন্ড করতে চেয়েছিলেন। হি রাইটস এপিক পোয়েমস হ্যাভ বিন লেফট আনফিনিশড বাই ভার্জিল, বলছে ভার্জিল, স্ট্যাটিস্টাস, স্পেন্সার, কাউলি সবাই কি করছেন, তার এপিকগুলো আনফিনিশ রাখছেন। এটা যেন একটা আলাদা বৈশিষ্ট্য হয়ে গেছে, হ্যাঁ। দ্যাট উই হ্যাভ নট দ্য হোল ডেভিডিস হাউএভার নট মাস টু বি রেগ্রেটেড, অতএব ডেভিডিসটা আমরা পুরোপুরি পাইনি, অতএব এটা মন খারাপ করার কিছু নেই। ফর ইন দিস আন্ডারটেকিং কাউলি ইজ ট্যাসিটলি অ্যাট লিস্ট কনফেসড টু হ্যাভ মিসক্যারিড, হ্যাঁ, যে তাহলে 12টা যে তিনি লিখতে চেয়েছিলেন তার তো এটা ভাবা উচিত ছিল যে কেউই কী করতে পারেনি, বলো, শেষ করে যেতে পারেনি। তাহলে এত বড় কমপ্লিট করতে পারিনি। ফিনিশ করতে পারিনি, তাই না, তাহলে এত বেশি ইচ্ছা করার কি দরকার ছিল যে 12টা বই লিখবো? যদি আমি একটা জিনিস মানুষের কাছে কমপ্লিট উপস্থাপন করেই রেখে যেতে না পারি, তাহলে এত বড় লেখার চেষ্টা করে লাভ আছে, বলো? ইনকমপ্লিট রাখলে তো কোনো কাজ নেই, কাজ আছে? একটা যেন শেষ হয়ে হইলো না শেষ, এমন একটা ভাব থাকবে, অতএব ওটা তো দরকার নেই। তাই বলতেছে এটা একটা মিসক্যারিড হয়ে গেছে, কনফেসড। বলছে হোয়াইল অ্যাকনোলেজিং কাউলিস স্ট্রাকচারাল অ্যাম্বিশন জনসন এমফাসাইজ ইন দ্য পয়েম শর্টকামিং। কী কী শর্টকামিং আছে? দ্য ইনকমপ্লিট ওয়ার্ক অ্যান্ড দ্য ডিসজয়েন্টেড ন্যারেটিভ ফেল টু মিট ক্লাসিক্যাল এপিক স্ট্যান্ডার্ড। তাহলে একদিকে হচ্ছে কাস্ট লেখাটা হচ্ছে ইনকমপ্লিট, আর একটা হচ্ছে কি ন্যারেটিভগুলো ডিসজয়েন্টেড, ঠিকমতো জয়েন্ট হয়নি। অতএব এই কারণে ক্লাসিক্যাল এপিকের যে বৈশিষ্ট্য থাকার কথা সেটাতে সে মিট আপ করতে বা পূরণ করতে ব্যর্থ হয়েছে। হি ফার্দার অবজার্ভ দ্যাট দ্য পোয়েম নেভার অ্যাপিয়ার্স ইন বুকস নর এমার্স ইন কনভারসেশন আন্ডারস্কোরিং ইটস লিমিটেড কোহেরেন্স অ্যান্ড রিসেপশন। তার মানে নেভার অ্যাপিয়ার্স ইন বুকস, আজ পর্যন্ত কোনো বইয়ে এটাকে পাবলিশ করা হয়নি এবং না এটা মানুষের মুখে মুখে চলছে, অতএব এটা একটা সাকসেসফুল এপিক হয়নি বলে তিনি মনে করছেন জনসন।
তাহলে এই হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য দেখালাম এখানে? মোটামুটি 4টা নাকি? থিমেটিক অ্যাম্বিশন বা হিরোইক আইডিয়াল, ইউজ অফ এলিভেটেড স্টাইল অ্যান্ড ডিকশন বা ল্যাঙ্গুয়েজ, ইনভোকেশন অফ দ্য মিউজ অ্যান্ড সুপারন্যাচুরাল এলিমেন্ট, আর হচ্ছে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড লেন্থ। তারপর হচ্ছে কি কাউলিস সাকসেস অ্যান্ড ফেইলার। তাহলে আলটিমেটলি বিশ্লেষণ করতে গেলে আমরা কী পাবো দেখো, জনসন অফার্স আ ব্যালেন্সড অ্যাসেসমেন্ট, কাউলিস সাকসেস ইন অ্যাম্বিশন, সাবজেক্ট চয়েস অ্যান্ড এলিভেটেড স্টাইল অ্যান্ড এপিক ইন্টেন্ট, মানে ইচ্ছাগত দিক থেকে ইন্টেন্টের দিক থেকে তিনি মোটামুটি সাকসেস, বাট ফেলস ইন এক্সিকিউশন, কিন্তু পুরোটা সম্পাদন করতে তিনি ব্যর্থ হয়েছে। জনসন রাইটস, স্টিল হাউএভার ইট ইজ দ্য ওয়ার্ক অফ কাউলি অফ আ মাইন্ড ক্যাপাসিয়াস বাই নেচার, হ্যাঁ মানে মাইন্ডের দিক থেকে অনেক বিশাল, কিন্তু রিপ্লেনিশড বাই স্টাডি। Yet he also state, we are sometimes surprised but never delighted, and find much to admire but too little approve. মানে এর মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি ক্রিটিসাইজ করেছেন। জনসন আর্গুস দ্যাট হোয়াইল কাউলিস পয়েম এক্সিবিটস লার্নেড অ্যাম্বিশন, ইট ল্যাক্স ইমোশনাল রেজোনেন্স। হ্যাঁ, তাহলে এটা লার্নেড অ্যাম্বিশন মানে কি একজন শিক্ষিত মানুষের, ইন্টেলেকচুয়াল মানুষের একটা বিশাল অ্যাম্বিশন যে তিনি এতটা লিখবেন, কিন্তু এর ভিতরে ইমোশনাল রেজোনেন্স বা ক্ল্যারিটি অফ ন্যারেটিভ অ্যান্ড পোয়েটিক ডিলাইটগুলো থাকছে না। হি অবজার্ভ দ্যাট দ্য সাবজেক্ট স্যাক্রেড হিস্ট্রি, না যে ডেভিডের মাধ্যমে তিনি একটা হিস্ট্রিকে বর্ণনা করবেন, অলরেডি লিমিটস পোয়েটিক ইম্বেলিশমেন্ট। অতএব টু দ্য সাবজেক্ট দাস অরিজিনালি ইনডিসপোজ টু দ্য রিসেপশন অফ পোয়েটিক্যাল ইম্বেলিশমেন্ট, দ্য রাইটার ব্রট লিটিল দ্যাট কুড রিকনসাইল ইম্পেশেন্স অ্যান্ড অ্যাট্রাক্ট কিউরিওসিটি। অতএব কিউরিওসিটি অ্যাট্রাক্ট করার মতো পরিস্থিতি তিনি আনতে পারেননি। দ্য জনসন সাজেস্ট দ্য এপিক সাফার্স ফ্রম দ্য নেচার অফ ইটস সাবজেক্ট, কাউলি স্টাইল অ্যান্ড স্ট্রাকচারাল ইনকনসিস্টেন্সিস, এগুলোতে সাফার করছে। জনসন এপিক ক্রাইটেরিয়া, এখন জনসন কি বলেছেন, তার ক্রাইটেরিয়াগুলো কী কী এবং কাউলিস শর্টকামিংস। ফ্রম জনসন ডিসকাশন উই ইনফার হিজ ক্রাইটেরিয়া ফর আ সাকসেসফুল এপিক। প্রথম হচ্ছে কি, আ হিরোইক অ্যান্ড ইউনিভার্সাল সাবজেক্ট, এলিভেটেড বাই ক্লিয়ার স্টাইল, ডিভাইন অ্যান্ড সুপারন্যাচুরাল ডাইমেনশন, হ্যান্ডেলড উইথ ডিগনিটি, কোহেরেন্ট স্ট্রাকচারাল ডিজাইন, ইমোশনাল রেজোনেন্স অ্যান্ড ইউনিটি অফ ইফেক্ট। অতএব কাউলিস ডেভিডিস মিটস ম্যানি অফ দিস ইন ইন্টেনশন, মানে ইচ্ছাগত দিক থেকে মিলছে কিন্তু বাস্তবে না, বাট ফলস শর্ট ইন প্র্যাকটিস। অতএব নাথিং ক্যান বি মোর ডিসগাস্টিং দ্যান আর ন্যারেটিভ স্প্যাঙ্গেলড উইথ কনসিট আর অল দ্যাট দ্য ডেভিডিস সাপ্লাইজ, না এরকম একটা জিনিস বারবার বলছে। দেয়ার লার্নিং ইনস্ট্রাক্টস, দেয়ার সাটেলটি সারপ্রাইজেস, বাট দ্য রিডার কমনলি থিংস হিজ ইম্প্রুভমেন্ট ডিয়ারলি বট, হ্যাঁ মানে খুব দাম দিয়ে যেন কেনা হয়েছে। উই ফাইন্ড উইট অ্যান্ড লার্নিং আনপ্রফিটেবলি স্কোয়ান্ডার্ড, হ্যাঁ যেখানে হুদাই, এরকম আর কি বাংলা কথা, হ্যাঁ আনপ্রফিটেবল কি হুদাই শুধুমাত্র বুদ্ধিভিত্তিক ব্যাপারগুলোকে এখানে ব্যয় করা হয়েছে। অতএব দিস ক্রিটিসিজমস এমফাসাইজ দ্যাট এপিক গ্র্যান্ডার ইজ নট মিয়ারলি আ কালেকশন অফ ক্লেভারনেস বাট রিকোয়ার্স ক্রাফট অ্যান্ড ইমোশন, হ্যাঁ একটা কৌশলী হওয়া লাগে এবং ইমোশন লাগে। বাই জনসন স্ট্যান্ডার্ডস, কাউলিস এপিক ল্যাক্স ইউনিটি অফ অ্যাকশন, ফ্লো অফ ন্যারেটিভ অ্যান্ড ইমোশনাল এনগেজমেন্ট। ফার্দার ইটস ইনকমপ্লিট স্ট্রাকচার signals a failure of perseverance and design. Johnson concludes that the poem is noteworthy in ambition but limited in effect. অতএব আমরা বুঝতে পারছি তাহলে এপিক কোয়ালিটিগুলো কিভাবে আছে, সাকসেসফুলি কি দিতে পারছে তাহলে কাউলি? হ্যাঁ স্যার। হ্যাঁ No, sir. বলছি দেখো, জনসন অ্যানালাইসিস অফ কাউলিস ডেভিডিস ইজ বোথ মেটিকুলাস অ্যান্ড হিস্ট্রিক্যালি সিগনিফিকেন্ট। মেটিকুলাস মানে খুবই চতুর, বুদ্ধিভিত্তিক এবং হিস্ট্রিক্যালি সিগনিফিকেন্ট, রিফ্লেক্টিং হিজ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ এপিক্স কনভেনশন অ্যান্ড লিটারি অ্যাস্থেটিক্স। He recognizes Cowley's ambition in selecting a heroic biblical subject, employing elevated diction and incorporating sacred history, nothing the poem efforts to achieve grandeur. Yet Johnson emphasizes clarity and unity and emotional resonance, critiquing the work as flawed. Flawed মানে কি ভুল, তাই তো? He remarks that the poem crept through a country with so little regard, century, crept through a century, এতদিন ধরে মানুষের ভিতরে ভিতরে এখনও আমরা তার নাম নিচ্ছি, তাই তো? ক্রিপ থ্রু বলতে এখানে আমরা নাম নিচ্ছি নাটক এই ইয়াটার এপিকটার, কিন্তু আসলে মানুষের কাছে সেইভাবে গ্রহণযোগ্যতা কি পেয়েছে? এটা পাইলে তো আজকে আমরা পড়তাম না, নাকি? স্যার। হ্যাঁ পাইনি। অ্যাট দ্য সেম টাইম জনসন এলিভেশন রিভিলস লিমিটেশনস, কিন্তু জনসনের এই ইভ্যালুয়েশনটাও লিমিটেশনের বাইরে নয়। হিজ রিজিড অ্যাডিয়ারেন্স টু ক্লাসিক্যাল মডেলস, পার্টিকুলারলি এনিয়ার, জনসন চেয়েছেন এনিয়ারের মতো এপিকগুলোর যে মডেলগুলো আছে সেগুলো যেন অ্যাডেয়ারলি, মানে অ্যাডেয়ার করে থাকে কীভাবে, রিজিডলি, কিন্তু সেটা তো সবসময় সম্ভব না। এটা মে আন্ডার অ্যাপ্রিসিয়েট কাউলিস অ্যাটেম্পট অ্যাট রিলিজিয়াস ইংলিশ এপিক। হিজ ইনসিস্টেন্ট অন ইমোশনাল আপিল অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি রিস্ক আন্ডার ভ্যালুইং দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড থিওলজিক্যাল অ্যাম্বিশন। হ্যাঁ, তো সবসময় যদি তিনি ইমোশনকে গুরুত্ব দেন, ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি চান, তাহলে হয়তো বা কবি যেটা চাচ্ছিলেন এটা তো একটা ধর্মীয় ব্যাপার নাকি? অতএব এখানে তাহলে এই ইন্টেলেকচুয়াল এবং থিওলজিক্যাল ব্যাপারটা কিন্তু আন্ডার ভ্যালু হয়ে যাচ্ছে যদি জনসন শুধুমাত্র ইমোশন
বা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির কথাটা ভেবে থাকেন। কারণ এনিরাড কাউলি যখন ডেভিডিস লেখার চিন্তাভাবনা করেছেন, তখন তিনি নিশ্চয়ই চেয়েছেন এটাকে একটা গ্র্যান্ড স্টাইলে উপস্থাপন করার জন্য। তাও ডেসপাইট দিস, জনসন critic remain influential, demonstrating how a critic can blend genre awareness, aesthetic principles, and historical insight in to evaluate literary works thoughtfully. তো যাই হোক, এই হলো ব্যাপারটা, মানে কিভাবে এটাকে মানে ক্রিটিসাইজ করা হয়েছে বা ইভ্যালুয়েট করা হয়েছে, বুঝতে পেরেছি? এখানে তার গল্প কাহিনী আমাদের দরকার নেই, আছে বলো, যেখানে এপিক হ্যাঁ, স্যার। কোয়ালিটিগুলো তিনি কিভাবে দিতে চেয়েছেন এবং মোটামুটি কতটুকু সাকসেসফুলি তিনি দিয়েছেন, সেটা জনসনের মোটামুটি ক্রিটিসিজমের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছি। কি বোঝা গেল? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এই কথাগুলো সবগুলোর সাথে আসবে। ধরো তোমার সে ফেয়ারি কুইন বলো, প্যারাডাইস লস্ট বলো, বা হচ্ছে ওদিকে দ্য রেপ অফ দ্য লক বলো, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, 4-5টা বৈশিষ্ট্য, এগুলো মোটামুটি সব এপিকের সাথে পরিচিত হবে আর কি। হ্যাঁ, এগুলো কমন বিষয় হিসেবে কাজ করছে। আচ্ছা, এটাতে আর কারো সমস্যা আছে কোনো? না স্যার। না স্যার। স্যার। আচ্ছা, লিঙ্গুইস্টিক্সে কারো কোনো সমস্যা? জি স্যার, যে সাইকোলিঙ্গুইস্টিকের পার্ট বি এর ইউনিভার্সাল গ্রামারটা বুঝাই দিবেন যদি। আচ্ছা, ইউনিভার্সাল গ্রামারটা বোঝনি? জি স্যার। কি শর্ট কোশ্চেন? হ্যাঁ স্যার, শর্ট কোশ্চেন। প্রথমটা জি স্যার। আমরা ল্যাড পড়েছিলাম, ল্যাড জি স্যার। জি স্যার। স্যার। কি বলা হচ্ছিল এটাকে? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন ডিভাইস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো তো এই ডিভাইসটা হচ্ছে ওই ইউনিভার্সাল গ্রামারের সাথে রিলেটেড। মানে মূল কথা হলো, মানুষের মধ্যে এমন একটা ডিভাইস বা এমন একটা সিস্টেম করে দেওয়া আছে যেটা ইউনিভার্সাল, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ সে শিখতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ইনপুট সে গ্রহণ করতে পারে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। যে কোনো ভাষা সে শিখতে পারবে, এমন যে সিস্টেমটা, এমন যে বিষয়টা, সেটাকেই নোয়াম চমস্কি ইউনিভার্সাল গ্রামার বলে সম্বোধন করেছেন, ঠিক আছে? তো আমরা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট শিখি, এটা কি আমাদের বাংলার ভিতরে নাই? বলো। জি স্যার। তুমি ইংলিশের ভিতর পাচ্ছ, তুমি আরবি পাবা, তুমি হিন্দি পাবা, যেখানেই যাও দেখো তুমি ট্রান্সলেট করতে গেলে হয়তো বা একটু আগে পিছিয়ে হচ্ছে কিছু জিনিস। যেমন ইংলিশে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে কি আসে বলো তো? জানো, বাংলার ক্ষেত্রে ভার্ব সবার শেষে থাকে প্রধানত, বুঝতে পেরেছ? অ্যাডভার্বগুলোর বাংলা আগে চলে আসে। যেমন হচ্ছে, মনে করো বললাম সে, তাহলে হি ইজ স্লিপিং ভেরি পিসফুলি। মনে করে বললাম হি ইজ স্লিপিং ভেরি পিসফুলি, তাহলে কি বলবা তুমি? বলো। সে শান্তিমতো ঘুমাচ্ছে। সে সে অনেক খুবই শান্তিতে ঘুমাচ্ছে। শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে আসলো কি? অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে আসলো কি? ভার্ব। এই তো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। কিন্তু আমি হয়তো একটু আগে বসে গেছে, ভার্ব শেষে গেছে, সাবজেক্ট আগে বলেছি, আর মাঝখানে অ্যাডভার্ব বলেছি। কিন্তু এই যে পার্টগুলো, এই পার্টগুলো তো একই আছে নাকি? ইংলিশ বাংলার সাথে মিল আছে না পার্টগুলো? বলো। জি বেশ স্যার। শান্তিপূর্ণভাবে, এটা হলো অ্যাডভার্ব। ঘুমাচ্ছে, এটা হলো ভার্ব।
সে হচ্ছে সাবজেক্ট। তো এরকমভাবে হয়তো তুমি যদি ল্যাটিন শিখতে যাও, ওখানেও এরকম কোনো সিস্টেম আছে। তুমি আরবি শিখতে যাও, এখন জার্মানিক শিখতে যাও, তুমি রুশ শিখতে যাও, সব মানে কি ল্যাঙ্গুয়েজেই এরকম কিছু ব্যাপার রয়েছে যেগুলো একটা বেসিক আইডিয়ার সাথে রিলেটেড, কনসেপ্টের সাথে রিলেটেড, বা একটা সিস্টেমের সাথে রিলেটেড। আর সেই সিস্টেমটাকে আমরা বলছি কি, বলো? ইউনিভার্সাল ইউনিভার্সাল গ্রামার। গ্রামার, তাই তো? তারপরে দেখো, হ্যাঁ, ইউনিভার্সাল গ্রামার ইজ আ সেন্ট্রাল কনসেপ্ট introduced by Noam Chomsky to explain how humans acquire language so quickly and efficiently. বলছে ইউজি বা ইউনিভার্সাল গ্রামার সাজেস্ট দ্যাট অল হিউম্যানস আর বর্ন উইথ অ্যান ইনেট সেট অফ গ্রামাটিক্যাল প্রিন্সিপালস কমন টু অল ল্যাঙ্গুয়েজেস। কিছু গ্রামাটিক্যাল প্রিন্সিপালস আছে যেগুলো সব ভাষাতেই আছে। দিস বিল্ট ইন লিঙ্গুইস্টিক ফ্রেমওয়ার্ক enables children to learn any language they are exposed to. অতএব তারা যে কোনো ভাষার সংস্পর্শে আসলেই সেগুলো তারা শিখে নিতে পারে, রিগার্ডলেস অফ কালচারাল ব্যাকগ্রাউন্ড, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড যেমনই হোক, কোনো ভাষার সংস্পর্শে আসলেই সেই ভাষাগুলো সে শিখে নিতে পারে। অতএব ইউনিভার্সাল গ্রামার দেয়ারফর এক্সপ্লেইন দ্যাট স্ট্রাইকিং সিমিলারিটি ইন দ্য স্টেজেস অ্যান্ড স্পিড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ওয়ার্ল্ড ওয়াইড। অতএব কিছু সিমিলারিটি আছে কিছু, তাই তো, বিষয়ের, সেই সিমিলারিটিগুলোকেই মেনলি ইউনিভার্সাল গ্রামারে আলোচনা করা হয়েছে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। বেসিক আইডিয়া কি বোঝা গেছে? যে এক ধরনের গ্রামাটিক্যাল প্রিন্সিপালস রয়েছে যেগুলো সকল ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই তো? এবং সেইগুলো মোটামুটি আমাদের হিউম্যান বিংয়ের মধ্যে কেমন থাকে? বিল্ট ইন থাকে নাকি? হ্যাঁ, ইনবোর্ন থাকে। অতএব যখনই কোনো শিশু ওই যে কোনো ভাষার সংস্পর্শে আসুক না কেন, তখন সে তার ওই ইউনিভার্সাল গ্রামারের সাথে মিল রেখে সেগুলোকে সে দ্রুত ক্যাচ করে নিতে পারে। কি বোঝা গেল? জি স্যার। কার হ্যাঁ, সমস্যা স্যার। ছিল? বোঝা গেছে? বুঝতে পারছো এইটুকু কথা? এইটুকুই এখন এখানে এক্সপ্লেন করা হয়েছে মাত্র। প্রথমে হচ্ছে প্রপার্টি অফ স্টিমুলাস আর্গুমেন্ট। স্টিমুলাস কথাটা তো আমরা বুঝেছিলাম নাকি? স্টিমুলাস কথাটা পড়েছিলাম না এর আগে? জি স্যার। জি স্যার। মানে মোটিভেশনাল কিছু ব্যাপার। তাহলে দেখো, চমস্কি ডেভেলপ দ্য কনসেপ্ট অফ ইউজি ইন রেসপন্স টু দ্য পোভার্টি অফ স্টিমুলাস আর্গুমেন্ট। চিলড্রেন হেয়ার অনলি লিমিটেড অ্যান্ড সামটাইমস ইমপারফেক্ট ল্যাঙ্গুয়েজ ইনপুট ফ্রম অ্যাডাল্টস। হ্যাঁ, তারা ইনপুটটা যখন পায় তখন সেটা হতে পারে লিমিটেড অথবা ইমপারফেক্ট হতে পারে। ইয়েট দে মাস্টার কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার দ্যাট দে হ্যাভ নেভার বিন এক্সপ্লিসিটলি টট। ওই যে ছোটোবেলায়, তাই না, আমরা 5-7 বছরের মধ্যে বাংলা শিখে যাচ্ছি, তাহলে তাকে কি আমরা গ্রামারটা আমার শিখিয়েছিলাম? বলো। গ্রামারটা না, আমার স্যার। শিখেই কি সেটা করছে? তাই বলে সে যখন ওইগুলোকে বলছে তখন কি সে গ্রামার ইউজ করছে না? বলো। জি হ্যাঁ স্যার, স্যার, করছে। করছে। হ্যাঁ, তাহলে সে জি, গ্রামারগুলোকে স্যার। তাকে শেখানো হয়নি কখনোই, কিন্তু সে অলরেডি সেগুলোকে মাস্টার করে নিয়েছে। দেখো, হ্যাঁ, ইয়েট দে মাস্টার কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার দ্যাট দে হ্যাভ নেভার বিন এক্সপ্লিসিটলি টট। দ্য ইনপুট দে রিসিভ ক্যান নট ফুলি এক্সপ্লেইন দ্য লিঙ্গুইস্টিক নলেজ দে অ্যাকুয়ার। হ্যাঁ, যে ধরনের লিঙ্গুইস্টিক নলেজ দরকার সেই ধরনের হয়তো বা আমরা তাকে ইনপুট দিতে পারি না, কিন্তু তারপরেও সে গ্রহণ করে নেয়। কারণ কি? ফ্রেমওয়ার্কটা তার ভিতরে এরকম আছে। এটা কি নির্দেশ করছে? দ্য প্রেসেন্স অফ অ্যান ইনবোর্ন মেন্টাল স্ট্রাকচার। অতএব এটা নির্দেশ করছে যে প্রত্যেকটা শিশুর মধ্যে এক ধরনের মেন্টাল স্ট্রাকচার রয়েছে দ্যাট হেল্পস দেম ইন্টারপ্রেট দ্য ইনপুট অ্যান্ড কনস্ট্রাক্ট গ্রামার। হ্যাঁ, এই জন্য তাকে ইনপুট দিতে সাহায্য করে এবং গ্রামারটাকে কনস্ট্রাক্ট করে নেয়। সে নিজে থেকে না বুঝলেও ওটা অটোমেটিক তার যে কী বলবো সাবকনশাস মাইন্ড রয়েছে, যেখানে যে কনসেপ্টগুলো আছে, তাই না, সে ল্যাড আছে, সেটা অটোমেটিক এগুলো গ্রহণ করে নেয়। অতএব ইউনিভার্সাল গ্রামার সার্ভস অ্যাজ দিস গাইডিং সিস্টেম অ্যালাউইং চিলড্রেন টু বিল্ড দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম মিনিমাল এক্সপোজার। অতএব পভার্টি মানে মিনিমাল, তাই তো? যত কম এক্সপোজারেই আমরা যাই না কেন, সে কিন্তু শিখে নিবে মোটামুটি, তাই তো? সে ওগুলোকে তার মতো করে শিখে নিবে, কারণ এটা কী হিসাবে কাজ করছে? তার ভিতরে সেই ইউনিভার্সাল গ্রামারগুলো ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করছে। যতটুকু ইনপুট হিসেবে পাচ্ছে সেটাই তার ফ্রেমওয়ার্কে বসে যাচ্ছে, বসে গিয়ে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি বিভিন্ন কোম্পানি যে ইট বানায়, তাই না, যে ইয়াগুলো, এগুলো বলা ইটের ভাঁটা, ইটের ভাঁটাগুলোতে ইট বানায় না? বলো। হ্যাঁ, জি স্যার। ইট তো বানায় নাকি? তো ইট বানানোর জন্য একটা কি থাকে? ফ্রেম থাকে না একটা ওদের? জি স্যার, ফ্রেম থাকে। ওই ফ্রেমের ভিতরে কাদামাটি দিয়ে দেয়, অমনি সেই শেপটা হয়ে যায়। দ্রুত তারা কি করতে পারে বলো? দ্রুত অনেকগুলো ইট বানাতে পারে। বানাতে পারে, কারণ ফ্রেম দেওয়া আছে। তো এরকম শুধু ফ্রেমের ভিতরে দাও, ফ্রেম হয়ে যাবে, একটা ফর্ম হয়ে যাবে, তারপর সেগুলোকে
বসায় দাও, মাটিতে ফেলে দাও, ইট হয়ে যাচ্ছে। তো এগুলোও ঠিক একই রকমভাবে কাজ করে। এবার হচ্ছে শেয়ার ডিপ স্ট্রাকচার অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস, মানে কিছু, তাহলে প্রথমে হলো কি, এখানে যে স্টিমুলাস এখানে কম হলেও চলে, স্টিমুলাস বেশি না দিলেও চলে, ইনপুট আমরা বেশি না দিলেও সে কি করে বলো, তার ওই ইউনিভার্সাল গ্রামারের কারণে সে কি করতে পারে, শিখে নিতে ল্যাঙ্গুয়েজ পারে। অ্যাক্টিভেট করতে পারে। এবার হচ্ছে শেয়ার ডিপ স্ট্রাকচার, বলছে কিছু স্ট্রাকচার আছে সেটা এত বেশি ডিপ হয়তো আমরা ওগুলোকে বোঝার বা ওগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টাই করছি না, কিন্তু অটোমেটিক সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কি, দেখো এখানে বলছে যে এটা হচ্ছে কি এক ধরনের শেয়ার্ড কগনিটিভ ফাউন্ডেশন, এটা কগনিটিভলি হয়ে যায়, সাবকনশাসলি হয়ে যায়, তোমাকে আলাদা করে শেখার প্রয়োজন হচ্ছে না। দেখো অল দ্য ল্যাঙ্গুয়েজ ডিফার ওয়াইডলি ইন ভোকাবুলারি, সাউন্ড প্যাটার্ন অ্যান্ড সারফেস স্ট্রাকচার, তাহলে সারফেস স্ট্রাকচার সাউন্ড প্যাটার্নে আলাদা হলেও ইউনিভার্সাল গ্রামার প্রপোজেস দ্যাট দে শেয়ার আ ইউনিভার্সাল আন্ডারলাইং স্ট্রাকচার, কিন্তু এর প্রত্যেকটার নিচে একটা আন্ডারলাইং ইউনিভার্সাল স্ট্রাকচার আছে যেটা সবার জন্য সমান, একই রকম। অল ল্যাঙ্গুয়েজেস ইনক্লুড নাউন আছে, ভার্ব আছে, সবার নাই বলো, সব ল্যাঙ্গুয়েজের নাউন ভার্ব আছে, সব ল্যাঙ্গুয়েজেরই কি আছে, নির্দিষ্ট সাবজেক্ট প্রেডিকেট অংশ আছে, সেটা আগে পিছিয়ে হতে পারে কিন্তু এই স্ট্রাকচারটুকু আছে। ফলো রুলস ফর নেগেশন অ্যান্ড কোশ্চেন ইনফরমেশন, সেখানে কোশ্চেনের সিস্টেম আছে, নেগেটিভ তাই তো অ্যাফার্মেটিভের সিস্টেম আছে, অ্যান্ড অ্যালাউ ইনফাইনাইট ক্রিয়েটিভিটি ইন প্রডিউসিং নিউ সেন্টেন্সেস, এবং মানে এর কোনো লিমিটেড নাই যে তুমি কত নিউ সেন্টেন্স তৈরি করতে পারো, তার কোনো লিমিটেশন নাই। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সকল ল্যাঙ্গুয়েজে একই ধরনের। দিস সিমিলারিটি ইন্ডিকেট দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ রুটেড ইন আ শেয়ার্ড কগনিটিভ ফাউন্ডেশন, অতএব হয়তো ওয়ার্ড ভিন্ন হতে পারে, সাউন্ড ভিন্ন হতে পারে, সারফেস স্ট্রাকচার ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজই তার কিছু শেয়ার্ড কগনিটিভ ফাউন্ডেশন আছে, যার কারণে আমরা দ্রুত এগুলোকে ক্যাচ করে নিতে পারি। অবশ্য বড়রা না, যেহেতু কগনিটিভ ফাংশনটা কাজ করে বেশি হচ্ছে বাচ্চাদের, তারা এটা দ্রুত ক্যাচ আপ করে নিতে পারে। বলছে অতএব ইউনিভার্সাল গ্রামার প্রোভাইডস দ্য রেটোরিক্যাল বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং হোয়াই চিলড্রেন অ্যাক্রস ডিফারেন্ট কালচার্স গো থ্রু সিমিলার লিঙ্গুইস্টিক স্টেজেস। অতএব কালচার যেমনই হোক না কেন, সবাই আমরা একই রকমভাবে আসলে ভাষা শিখি, তাই তো? ইংলিশ ভাষা বলো, বাংলা ভাষা বলো, আমরা কি একই রকম করে শিখি না? যখন আমরা বাংলা ব্যাকরণ পড়েছি আর ইংলিশ গ্রামার পড়েছি, এর ভিতরে কি মিল নাই বলো? জি স্যার। কিছু জায়গায় একটু হয়তো ভিন্নতা রয়েছে, যেমন আছে কি আমরা বলতেছি বাংলায় সর্বনাম, ইংলিশে বলছে কি প্রোনাউন। সর্বনাম হচ্ছে কি প্রোনাউন, তাই তো? তারপর হচ্ছে আমরা যখন জি, বলতেছি ক্রিয়া বিশেষণ, তখন হচ্ছে কি ভার্ব। adverb, তাই তো? অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ হচ্ছে কি অ্যাডভার্ব, আর নাম Adverb, বিশেষণ জি। হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্রিয়া হচ্ছে কি শুধু ভার্ব, ঠিক আছে? তারপর হচ্ছে কনজাংশনগুলোকে আমরা অন্যের মধ্যে ফেলছি। তো এরকমভাবে দেখাচ্ছে বিষয়গুলো ঘুরে ফিরে একই, হয়তো তার জন্য বলছে কি ডিপ কিছু স্ট্রাকচার আছে, নাউন ভার্ব এগুলো হচ্ছে ডিপ স্ট্রাকচারের মধ্যে পড়ে, যেগুলো অটোমেটিক প্রত্যেকটা ভাষাতেই আছে, বিধায় একটা শিশু ক্যাচ করে নিতে পারে। কি কথা বুঝতে পারছো? তাহলে কোনটাকে বোঝানো হচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে প্রিন্সিপালস অ্যান্ড প্যারামিটার্স। বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাসপেক্টস অফ ইউনিভার্সাল গ্রামার ইজ প্রিন্সিপাল অ্যান্ড প্যারামিটার ফ্রেমওয়ার্ক। কেমন? প্রিন্সিপালস আর ইউনিভার্সাল রুলস প্রেজেন্ট ইন অল ল্যাঙ্গুয়েজেস। তাহলে প্রিন্সিপালস হচ্ছে ইউনিভার্সাল রুলসগুলোকে বোঝানো হয় যেগুলো সকল ভাষাতে আছে, আর প্যারামিটার হচ্ছে আর সেটিংস দ্যাট ভ্যারি ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। তাহলে এই দুটো জায়গায় পার্থক্য, তাই তো? প্রিন্সিপালস হচ্ছে ইউনিভার্সাল, আর প্যারামিটার হচ্ছে কি বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন হতে পারে, যেটা আমরা আগে বলেছি। দেখো আমরা যখন আমরা বাংলা পড়ছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। আর যখন ইংলিশ পড়ছিলাম তখন হচ্ছে কি ইংলিশ কি পড়ছে, তখন হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডভার্ব। তাহলে এখানে ইউনিভার্সাল ব্যাপার কোনটা, ইউনিভার্সাল রুল কোনটা বলো তো? সাবজেক্ট, ইংলিশটা। ভার্ব, অবজেক্ট, তাই তো? বা সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, এইটুকু হচ্ছে কি, এই কথাগুলো হচ্ছে ইউনিভার্সাল, কিন্তু স্ট্রাকচারটা বলো, এটা এক ধরনের প্যারামিটার, যেটা এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম করে বসাচ্ছে। ল্যাঙ্গুয়েজে ভ্যারি করে। তা হচ্ছে ফর এক্সাম্পল ইংলিশ ফলোজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্ডার, হোয়ার অ্যাজ জাপানিজ ইউজ সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমরাও তো মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব ইউজ করি নাকি? হ্যাঁ, যেমন আমি ভাত খাই, জি স্যার। আমি ভাত খাই, তাহলে আমি ভাত, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, ভার্ব হচ্ছে ইট মানে খাই। তাই বলছে এরকমভাবে, কিন্তু মূল বিষয়টা কিন্তু একই রকম আছে। চিলড্রেন সেট দিস প্যারামিটার্স অটোমেটিকলি বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ দে হেয়ার। দাস ইউনিভার্সাল গ্রামার এক্সপ্লেইন বোথ দ্য ইউনিভার্সাল অ্যাসপেক্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ভ্যারিয়েশন অ্যামং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ বায়োলজিক্যাল বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, ইউজি বা ইউনিভার্সাল গ্রামার অলসো রিফ্লেক্টস দ্য বায়োলজিক্যাল নেচার অফ ল্যাঙ্গুয়েজ। যে চমস্কি আর্গুস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ পার্ট অফ দ্য হিউম্যান জেনেটিক এন্ডোমেন্ট, এটা একটা জন্মগত, যেহেতু এটা জেনেটিক্যাল ব্যাপার। মাস লাইক ভিজন অর মোটর স্কিল, চিলড্রেন ডু নট লার্ন গ্রামার থ্রু কনসাস স্টাডি, মানে মাতৃভাষাতে তারা কনসাস স্টাডি করে
গ্রামার শিখে না। ইনস্টিড ল্যাঙ্গুয়েজ গ্রোজ ন্যাচারালি হোয়েন দে রিসিভ সাফিসিয়েন্ট ইনপুট, কিন্তু এটা অটোমেটিক ওই গ্রামাটিক্যালের মতো হয়ে যায় যদি যথাযথ ইনপুট তাদেরকে দেওয়া হয়। অতএব এটা একটা বায়োলজিক্যাল ব্যাপারও আমরা বলতে পারি। তো এই হচ্ছে ইউনিভার্সাল গ্রামার নিয়ে কথা মেইনলি। কথা বুঝতে পারছো? তাহলে মূল কথা হচ্ছে কি, যে ইউনিভার্সাল গ্রামার বলতে আমরা সেই মানে ডিপ স্ট্রাকচারকে বুঝছি যেটা প্রত্যেকটা ভাষাতে সিমিলার, ঠিক আছে তো, এবং এটা জন্মগতভাবে আমাদের ভিতরে এই সিস্টেমটা থাকে বিধায় যে কোনো ইনপুট আসলেই ওই ইউনিভার্সাল ডিপ স্ট্রাকচারের কারণে অটোমেটিক আমাদের সেই ভাষাগুলো আমাদের ভিতরে চলে যায়, আমরা আমাদের প্লেসে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এই কি বোঝা গেল কথা? জি স্যার। জি স্যার। দেখো এটা ল্যাড ইজ ক্লোজলি কানেক্টেড টু দ্য ইউনিভার্সাল গ্রামার, তাই না? ওই ল্যাডের মতোই বলছে, হোয়াইল ইউনিভার্সাল প্রোভাইড দ্য ইউনিভার্সাল সেট অফ গ্রামাটিক্যাল প্রিন্সিপালস কমন টু অল, ল্যাড ইজ দ্য মেকানিজম দ্যাট অ্যাপ্লাইজ দিস প্রিন্সিপাল। ল্যাড হচ্ছে একটা মেকানিক্যাল সেটিং, তাই তো, আর ইউনিভার্সাল গ্রামার হচ্ছে সেটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল প্রিন্সিপালস, অর্থাৎ দুটো আলাদা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, দুটাই ইনবোর্ন। হ্যাঁ, একটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, আরটা হচ্ছে কি বলো, মেকানিক্যাল ইস্যু। এটা হচ্ছে প্রিন্সিপাল ইস্যু, তাই তো। এই ওকে, প্রচুর সময় দিয়ে পড়তে থাকো আস্তে আস্তে, আর চ্যাপ্টার ওয়াইজ একটু ভাগ করে নিবা, কোনগুলো বেশি গুরুত্ব দিবা, কোনগুলো কম গুরুত্ব দিবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার কারো প্রবলেম রয়েছে কোনো কিছুতে? স্যার আমার এই চ্যাপ্টারে একটা শর্টে এক লাইন একটু সমস্যা ছিল, কোন জায়গায়? ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাকুইজিশন সেইখানে। শর্টে? জি স্যার। এই সাইকো লিঙ্গুইস্টিক্সে? জি স্যার, কত নম্বর প্রশ্ন সাইকোলিঙ্গুইস্টিক্স। হুম এটা? স্যার অ্যাকুইজিশন 5 লার্নিং? নাম্বার কোশ্চেন। জি স্যার, সেইখানে ওই যে কমিউনিকেশন ভার্সেস মেমোরাইজেশন, ওই কোশ্চেনটা স্যার প্রথম লাইনটা একটু বুঝতে পারিনি। 5 নম্বর কোশ্চেন, কমিউনিকেশন ভার্সাস রুল মেমোরাইজেশন, তাই তো? জি স্যার, এটার প্রথম লাইনটা একটু বুঝে প্রসেস পর্যন্ত। আচ্ছা বলছি, তেমনি নিজে একটু বোঝো যে, স্যার নিজে নিজে একটু বুঝতে পারছি কিন্তু ক্লিয়ার হয়নি। আচ্ছা তো বলছি দেখো, অ্যাকুইজিশন অকার্স হোয়েন দ্য ফোকাস ইজ অন কমিউনিকেশন নট ফর্ম। তাহলে অ্যাকুইজিশন বলতে আমরা মাতৃভাষাকে বুঝি। এই মাতৃভাষাতে আমরা যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা করি সেটাকে আমাদের মানে শিখিয়ে দেয় বলে, নাকি কমিউনিকেট করতে করতে হয়ে যায়? কমিউনিকেট করতে করতে হয়ে যায়। হ্যাঁ, তাহলে এর বেসিসটা কি? অ্যাকুইজিশনের বেসিসটা কি? কমিউনিকেশন। তুমি তো এর জন্য শিখছো না, শিখছো কি? রুল মেমোরাইজেশন করতেছো? না তুমি তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, চাচা চাচি তোমার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে তুমি অটোমেটিক কি ভাষা শিখে নিয়েছো। কোন রুলসটা মুখস্থ করেছো বলো? যে এইটা হলো যেটা লার্নিং। কাপ, এই কাপকে বলা হয় নাউন, এরকম করে শিখেছো তোমাকে বলো? না যে স্যার। এটা হচ্ছে হাত, এই হাতকে বলা হয় নাউন, তাই তো? এই যে খাচ্ছ, খাওয়া, এটাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া, এরকম করে বুঝিয়েছিল আমাদেরকে? না স্যার। তাহলে আমাদের সাথে কমিউনিকেট, যে এই যে খেতে হবে, খাও, হাঁ করো, হাঁ করো, মা হাঁ করো, গিলে নাও, খাও, এরকম করছি না আমরা? বলো। জি স্যার। ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তাই তো? এই তো ঘুমাই যাবে, ঘুমাই যাবে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, করছি না এরকম? বলো। এই যে কমিউনিকেশন চলছে, জি অটোমেটিক স্যার। সে বুঝে নিচ্ছে। প্রথম দিন চোখ বন্ধ করা মানে তাকায় তাকায় দেখতেছে কি হচ্ছে, তারপর চোখে হাত দিয়ে দিচ্ছে, এই চোখ বন্ধ করতে, এরকম করতে হবে, এরকম করতে হবে, করতে করতে সে বুঝে গেছে এটা চোখ বন্ধ করা, এটা পানি, এটা জল, এগুলো বুঝে গেছে। এর জন্য কি কোন রুলসটা মুখস্থ করতে হয়েছে বলো? যেটা লার্নিং। হ্যাঁ, অতএব এখানে সবচেয়ে যে জিনিসটা বেশি কাজ করছে সেগুলো কি? ইন্টারাকশন। সে আমাদের সাথে ইন্টারাকশন করছে, আন্ডারস্ট্যান্ডিং মেসেজেস, আমি কি মেসেজ দিতে যাচ্ছি বা সে কি মেসেজ দিতে যাচ্ছে সেগুলো বোঝাবুঝি চলছে, অ্যান্ড মিনিংফুল ইনপুট ড্রাইভ দ্য প্রসেস। তাহলে এখানে এই কমিউনিকেশন প্রসেসটাতে 4টা জিনিস আছে। একটা হচ্ছে কি? ইন্টারাকশন, আন্ডারস্ট্যান্ডিং মেসেজেস, অ্যান্ড মিনিংফুল ইনপুট। মিনিংফুল ইনপুট দিতে হয়েছে না আমাকে বলো? আমি যদি তাকে বোঝাতাম
গ্লাস ধরে বলতাম এটা বলো বাটি, তাই তো। আর কানকে বলতাম এটা হচ্ছে নাক, তাহলে কি বুঝতো সে? ওইরকমই বুঝতো নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তাকে আমরা ইনপুট দিয়েছি, তার ইনপুটটাই কি হচ্ছে, এই তার অ্যাকুইজিশন প্রক্রিয়াটা কমপ্লিট করেছে। কি বোঝনি? জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। মানে মেটাফিজিক্যাল পয়েন্টদের হলো ক্ষেত্রে ওই যে কনসাইট উইট এগুলা সম্পর্কে একটু বলবেন? মানে বুঝলাম না। মানে কনসাইট উইট এগুলা তো আছে মেটাফিজিক্যাল পয়েন্টদের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, এগুলা সম্পর্কে একটু বলবেন তাহলে ভালো হতো মানে আমার। তুমি তুমি কি এগুলো বোঝো না? মানে উইট কি স্যার আমি ওই যে পরে ভর্তি হয়েছিলাম তো এই জন্য এগুলা হলো আপনার ক্লাসে মানে দেখছি, কিন্তু আমি মানে বুঝতে পারছি না সেরকম। মানে তুমি যদি কনসিট কাকে বলে কি, উইট কাকে বলে কি, এগুলো না বোঝো তাহলে তো সমস্যা। ফার্স্ট ইয়ার তুমি পড়োনি, গুড মরো পড়েছিলা? জি স্যার। তাহলে ওখানে তুমি কনসিট বোঝোনি? কনসিট কি জিনিস? জি স্যার বুঝছি যে ওইগুলো হলো অহংকার এইসব এইসব, কিন্তু মানে বুঝছি না ওগুলো আসলে কি। সেরে, থার্ড ইয়ারে এসে তুমি যদি এই প্রশ্ন করো তাহলে তো বিপদ। হ্যাঁ, তুমি একটু আমার ইউটিউবে যাবা, ঠিক আছে তো? ইউটিউব চ্যানেলে গিয়ে লিটারি টার্মসের একটা ফোল্ডার আছে, ওখান থেকে ভিডিও ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? কারণ ওখানে এখন তোমাকে বোঝাতে গেলে পরে আমাকে আরও কয়েক ঘন্টা সময় নিতে হবে, কারণ আলাদা আলাদা করে এক্সাম্পল দেবো। তো তোমার ওখানে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, তুমি আগে পড়ে নিবা লিটারি টার্মসগুলো কি। তুমি কি লিটারি টার্মসগুলো ফার্স্টে আলাদা আলাদা করে মানে পড়েছিলা, যেগুলো ছিল তোমার সিলেবাসে? পড়ছিলে আলাদা করে? জি স্যার। জি স্যার। তাহলে পড়ে থাকলে কনসেপ্ট বোঝো না কেন? কনসেপ্ট কি জিনিস সেটা বুঝোনি তুমি, তাহলে উইলিয়াম পড়োনি, ফ্রান্সিস বেকনের পড়োনি, উইট কাকে বলে এগুলো বলো। তারপরে মেটাফিজিক্যাল পয়েন্টদের বৈশিষ্ট্য কি এটা পড়োনি? কি কি বৈশিষ্ট্য থাকতে হলে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে হয়, এগুলো পড়ছিলাম? পড়োনি মনে জি স্যার, কিন্তু আমাদের ওইভাবে এর আগে। হ্যাঁ, ওই জন্য বললাম ঘাটতি যদি কোনো এক সময় থাকে, সে ঘাটতি কখনো কখনো ধরা পড়ে। তুমি এ করবা, এগুলো সবই রেকর্ড ক্লাস হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? তুমি আমি ইউটিউব চ্যানেলে যাবা, ওখানে লিটারি টার্মস একটা ফোল্ডার আছে। কোন ইউটিউব চ্যানেলের কথা বলছি মনে আছে? নাম কি বলো? ইউ ক্যান টু লার্ন ইংলিশ। হ্যাঁ, এটাতে যাবা। এটাতে গেলে পারে দেখবে অনার্স ফার্স্ট ইয়ারের আলাদা করে মেইন ফোল্ডার আছে। দেখি, নেটওয়ার্ক তো ভালো আমাদের। এখানে গিয়ে দেখো অনার্স ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে? কোথায় গেল? এই যে অনার্স ফার্স্ট ইয়ারের এই যে লিটারি টার্মস আছে, এখানে কমপক্ষে 28টা ক্লাস আছে, 28টা ভিডিও আছে, ঠিক আছে? এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রি কাকে বলে, সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে, কনসেপ্ট কাকে বলে, সব কিছু এখানে দেওয়া আছে, মনে থাকবে? এখান থেকে এক একটা একটা করে স্যার দেখে নিবা। এটা তো বুঝলাম, কিন্তু কনসাইটটাই বুঝছি না। হ্যাঁ, কনসার্ট। মেটাফোর তো প্রায় কাছাকাছি, কনসিট আর এটা মেটাফোর কনসাইট সিমিলার। না, আমি উচ্চারণ করছি কি? আমি একবারও কনসাইট বলেছি? না স্যার, কনসিট। বলো তো। আচ্ছা, কনসিট। তাহলে আমার কথাটা তুমি ধরছো না কেন? বলো, টিচারকে তো ফলো করতে হবে, তার মানে তুমি শিখবা কেমন করে? বলো, আমি বলছি কনসিট আর তুমি বলছো কনসাইট, তাহলে তো হবে না। অতএব সরি এখানে দেওয়া আছে, ওটা পড়ে নিবা তুমি। না পড়লে পরে না বুঝলে আগামী ক্লাসে বলবা যে বুঝি নাই স্যার, ঠিক আছে? স্যার। হ্যাঁ, বেসিক জিনিসগুলো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং না ক্লিয়ার থাকলে হবে? বলো, এগুলো তো এখন আলোচনার বিষয় না। দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা সেই নিয়ে খুব বিপদে ছিলা, হ্যাঁ? ওই যে কি জানো, স্ক্যানশন নিয়ে সে কি বিপদ, মনে হয় যেন তোমরা পিএইচডি করে ফেলতে হবে। তা ও কি এখন আর কাজে লাগতেছে বলো? হুম? না স্যার। হ্যাঁ, ওটা নিয়ে কোনো না কাজ স্যার। নেই। হয়তো একটা কোশ্চেন ছিল না ছিল, ওই নিয়ে এত মাতামাতি করেছিলাম, সব শেষ। কিন্তু বেসিক যে জিনিসগুলো লিটারি টার্মস থেকে শুরু করে, তাই না, তারপরে যেগুলো বুঝতে হবে, তারপরে মানে মূল পড়াশোনাটা অধিকাংশ ক্ষেত্রে হয় না, আমরা শর্টকাট চেষ্টা করি, দিয়ে গ্যাপ থাকতে থাকতে এমন হয়ে যায় যে পরীক্ষায় 33 পেয়েছে, মানে 100-এর ভিতরে যে 33 পেয়েছে, তাহলে তার গ্যাপ আছে কতগুলো? বলো, কত পার্সেন্ট গ্যাপ আছে? হুম? অনেক। কত?
77% গ্যাপ, 77% তার গ্যাপ নাকি 77 না 67, 67 সম্ভবত। তাহলে ওইভাবে গ্যাপ ফেলতে ফেলতে অনেক গ্যাপ হয়ে গেলে তখন তুমি জীবনে পিছিয়ে পড়বা, জীবনের দৌড়ে পিছিয়ে পড়তে হয়। সেটা অবশ্য আলাদা বিষয় যে পরবর্তীতে দেখা যায় পড়াশোনা না করেও কেউ অনেক কিছু করতে পারে, সেই ব্যাপারটা আর এই ব্যাপারটা তো এক কি বলো? যেমন না স্যার। ফেসবুকে অনেক ভাইরাল মানুষ আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি এবং প্রতিনিয়ত হারিয়ে যেতেও দেখছি কিনা বলো? জি স্যার। অনেকে আসতেছে প্রচুর করতেছে কিন্তু হারিয়েও যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষের বেসিক জায়গা আছে, তারা হয়তো ওদের মতো হঠাৎ করে অনেক টাকা ইনকাম করতে পারছে না, আবার এমন না যে জীবন থেকে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছে, এমনও না কিন্তু ওদের মতো। তাই বেসিক জায়গাগুলোর জন্য আমাদের বেসিক বিষয়গুলোকে অবদান রাখতে হবে, ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে। হ্যাঁ, আর যত উপরে উঠবা তত ওই বেসিক জায়গাগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিংটা সহজ করে দিবে। যদিও তোমাকে এখন কনসেপ্ট কাকে বলে, কত প্রকার কী কী, এগুলো প্রয়োজন হচ্ছে না, কিন্তু পড়তে গেলে অটোমেটিক কি ওগুলো আসছে না ঘুরে ফিরে আবার? বলো, ওগুলো তো আবার ঘুরে জি ফিরে স্যার, আসছে। আসছে তো। উইড, কনসেপ্ট, সিমিলি, মেটাফোর, অ্যানাফোরা, হ্যাঁ, কত কিছু আছে যেগুলো আসছে, এগুলো পড়তে হবে। আচ্ছা, ওগুলো পড়ে নিবা, পুরো ক্লাসগুলো দেখে নিবা। আর এখন সেই সময়টা আছে কিনা সেটাই হলো বড় কথা, যে তুমি এখন ওগুলো দেখবা, দেখে আবার করবা। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, তো আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। আজকে আর নতুন টপিক ধরার সুযোগ পাচ্ছি না, বা সুযোগ করছিও না, আমার মাথাটুকু একটু হ্যাং হয়ে আছে তোমাদের ফোর্থ ইয়ারের একটা আচরণে, মানে ফোর্থ ইয়ারের ব্যাচটাতে, বুঝতে পেরেছ? এমন একটা আচরণ যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যে ফোর্থ ইয়ার মানে কি, তাদের বোধশক্তি কি এখনও ছোট মানুষের মতো আছে, ফার্স্ট ইয়ারের মতো? বলো। না স্যার। তাদের কাছ থেকে আমি এমন কিছু আশা করব না যেটা আমি ফার্স্ট ইয়ারের কাছ থেকে আশা করতে পারি, বুঝতে পেরেছ? যে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা বললে পারে ওটা মেনে নেওয়া যায়, কিন্তু ফোর্থ ইয়ারের ছেলে মেয়ে বা থার্ড ইয়ারের ছেলে মেয়ে আচরণটা করলে আমি মেনে নিতে পারি না। স্যার নতুন নাকি পুরান হলে তো কোনো কিছু করার কথা না। পুরনোদের মধ্যে আমি নতুন হলে পারে মন খারাপ করি না, কারণ সে নতুন হতেই পারে। সে এখন যদি আমার পুরনো কোনো স্টুডেন্ট এই কনসেপ্ট না বুঝতে চাইতো তাহলে আমার মাথা গরম হয়ে যেত, কিন্তু যেহেতু সে নতুন বা ওইগুলো পড়েনি আমার কাছে, সেদিন আমি আর কিছু বললাম না, ঠিক আছে? কিন্তু জি স্যার, এগুলো আমাদের মানে ভালোভাবে বোঝানোই হয়েছিল না তখন আসলে। তার পড়ার ব্যাপারটা বাদ দাও, তুমি যদি এখন না পড়ো আর কে পড়বা বলো? তুমি যদি এখন শর্টকাট খুঁজো তাহলে তো সে তোমাদের হয়ে যাবে, তাই না? কারণ শর্টকাট খুঁজলে আলাদা জিনিস, কিন্তু জীবন তো শর্টকাট দিয়ে চলে না। তো এই জন্য বললাম যে ফোর্থ ইয়ারের এবং তোমাদেরও কিছু কিছু জিনিস আমি মানে কি বলবো, যেটাতে আমার খুবই খারাপ লাগছে, যে এই থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের পরে স্টুডেন্টদের কাছ থেকে যদি আমাকে এইটা দেখতে হয়, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। শিক্ষা দিয়ে কোনো কাজ নেই। বলো, তোমরা তো আমাকে চিনে গেছো নাকি, যারা অন্তত ফার্স্ট ইয়ার থেকে আছো? বলো, চেনোনি আমাকে? আমি কি জিনিস বলো? জি স্যার। হ্যাঁ, আমি আমি পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু আমি ব্যবসায়ের মতো করে পড়াই না নিশ্চয়ই। তোমাদের দিকে আজ পর্যন্ত কোনদিন বলছি যে আমার নামটা প্রচার করতে হবে? বলো, যে আমার না লিঙ্কটা স্যার। তোমরা তোমাদের শেয়ার করে দিবা, বা আমি ক্লাসে কোনোদিন বলছি কিনা? বলো, যে তোমার বন্ধু বান্ধবদের আপনি তো বলবা, আর মাঝে মাঝে বাদ দিয়ে দেন পোলাপে। যে তোমার বন্ধু বান্ধবদের বলবা এগুলো একটু শেয়ার করবা, অনেক অনেক নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকম আমি কখনোই বলিনি আজ পর্যন্ত, ঠিক আছে? অথবা আমি পড়াচ্ছি আমার ভালো লাগার উপর থেকে পড়াচ্ছি, ভালো স্টুডেন্ট থাকলে পড়বে, না হলে যাওগা। আমার মেন্টালিটি হলে তুমি থাকো, না হলে তুমি তোমার মতো পথ খুঁজে নাও, কারণ অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? তো একদম শর্ট থেকে শুরু করে বাংলা ট্রান্সলেশন সহ তোমাকে দিয়ে দিবে, সেখানেও তোমরা পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কাছে পড়তে হলে আমার মতো মেন্টালিটির হতে হবে, সেটা পড়ার দিক থেকে এবং আচরণের দিক থেকেও হতে হবে, ঠিক আছে? তো অন্তত এইটুকু যাতে আমার কাছে শিখে যে আমি কী জিনিস। আমি এটা অহংকার করে বলছি না, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার যেটুকু দায়িত্ব তোমাকে একটা ম্যানার্স শেখানো, সেটুকু যেন অন্তত শেখো। এটা জানি এটা প্রাইভেট ব্যাচ, তারপরেও একজন শিক্ষক হিসেবে আমি তোমার বড় ভাই না নিশ্চয়ই, তাই না? আমি তোমার একজন শিক্ষক। অতএব শিক্ষকের জায়গা এবং ছাত্রছাত্রীর জায়গার মধ্যে একটা পার্থক্য থাকে এবং একটা রিলেশনশিপও থাকে, সেখানে যেন সম্পর্কটা যেন পবিত্র হয়, ভালো হয়। তোমরা নিশ্চয়ই আমাকে ভয় পাও, আমি তোমাদের সাথে গায়ে পড়ে এমন আচরণ করি না যে আমি তোমাদের কাছে খুব মানে খেলার পাত্র হয়ে গেছি। এমন আচরণ করে দেখছো আমাকে? বলো। না স্যার। আমি এত স্টিক অনেক আচরণ করবো আপনি। যে তোমার কাছে আমি একদম খেলার পাত্র হয়ে যাব, তেমনও না। আবার আমি একটু রাগী, আমি একটু কড়া, এই নিয়ে তোমরা হাসাহাসি ঠাট্টা যা খুশি করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই বা কিছু যায় নাই।
কিন্তু আমার কাছে যখন পড়তেছো তখন ম্যানারেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে সেটা আসলে আমার অল্পতেই আমার খুব মাথা খারাপ করে, আমার মাথা এখনও হ্যাং হয়ে আছে। হ্যাঁ, আর একবার রেগে গেলে ওই দিন আমার আর কিছু করতে পারি না, আমি ওই দিন আমার আর ভালো লাগে না। জি স্যার, সেটা জানি। হ্যাঁ, গতদিন সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমি এক বোঝাচ্ছি ও আর এক বুঝতেছে, এবার বোঝাতে বলতে সে আর কথাই বলে না, ক্লাসে আছে, আমি বারবার তাকে ডাকতেছি, না হলো 5 মিনিট ধরে ডাকতেছি, সে কে, সে কথা চুপটি মেরে আছে। যেই তাকে চিনে ফেলছে অমনি সে গ্রুপ থেকে লিভ নিয়ে নিল। এটা কোনো আচরণ হতে পারে বলো? এটা কি কোনো টিচারের সামনে থেকে ক্লাস থেকে বার হয়ে যাওয়াটা কি বলো? হ্যাঁ, এটা বেয়াদবি না বেয়াদবি। তাহলে? তাহলে কি শিখলা বলো? তা পড়াশোনা করে তোমার কি হবে বলো? পড়াশোনা যদি তোমার আচরণে পরিবর্তন করতে না পারে। শিক্ষার উদ্দেশ্য তো অনেকগুলো, তার ভিতরে সবচেয়ে বড় ইয়াটা হলো আচরণিক পরিবর্তন। তোমার জ্ঞানের পরিবর্তন নাও হতে পারে, কিন্তু আচরণের পরিবর্তনটা সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, এই জিনিসটা। তো যাই হোক, আর কিছু বলবো না। তো যেহেতু আর সময়ও কম, একটা আজকে মনে করলাম প্যারাডাইস লসটা হয়তো ধরতে পারলে ভালো হতো, যেহেতু সুযোগ নাই। তো আজকে তাহলে এখানে রাখছি, বরং তো তোমরা পড়তে থাকো, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা প্যারাডাইস লস নিয়ে কথা বলবো। হুম, আর আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে থাকো। আমিও খুবই বললাম যে তোমাদের নিয়ে একটু চিন্তায় আছি, যে সময়টা কমে যাওয়ার কারণে যেভাবে বিষয়গুলো টার্গেটেড ছিল সেভাবে হচ্ছে না। এখন তারপরও তোমরা একটু বাড়তি সময় দিয়ে পড়াশোনা করে একটু গুছিয়ে নাও। হ্যাঁ, আর আমিও চেষ্টা করতেছি, আমিও দ্রুত দেওয়ার চেষ্টা, আমি সবগুলো বাদ দিয়ে এখন তোমাদেরই দিচ্ছি সব। আমি 4th ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ার সব বাদ দিয়ে রাখছি নোট টোট করা থেকে। তোমাদেরকে আমি গুছিয়ে যেতে যাচ্ছি, আর হয়তো 2টা দিতে পারলে আমি একদম মনের দিক থেকে একটু শান্তি পাইতাম। ঠিক আছে, আমার দিক থেকেও নিজেকে খুব খারাপ লাগতেছে যে আমি এখনও বোঝাতে পারছি না। আজকেও দিয়ে দিছি, এখনও রেডি চলতেছে, আর একটার কালকের মধ্যে দিয়ে দিব এই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে রাখলাম, যদি কারো কোনো সমস্যা না থাকে। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।